পদার্থের অবস্থা ও চাপ, এই চ্যাপ্টারের শুধু আজকে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের আগে পড়ানো একটা চ্যাপ্টার রিভিশন হবে। জাস্ট 20 মিনিটে আমি সবগুলা সূত্রকে দেখাবো যে অধ্যায়ে কোন কোন সূত্রগুলা আমাদের কাজে লাগবে সিকিউ গুলা ফেস করার জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা এই অধ্যায়ের চাপের সূত্রগুলা লাগবে। চাপ, প্রেসার বা চাপ। তো তোমরা জানো চাপ হচ্ছে কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে চাপের সূত্রটা যদি হ্যাঁ দেখো, তাহলে চাপ আমি লিখতে পারি পি সমান কত বলতো, এফ বাই এ। এটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি, চাপ বলি। তাহলে চাপ হচ্ছে পি সমান এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। আবার এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, এম জি। এফ ইকুয়াল টু কত, এম জি। আর এ কি, ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল হয়েছে তুমি যে তলের উপর বস্তুটাকে রাখবা সেই তলের ক্ষেত্রফল, কিংবা ওই বস্তুর তলের ক্ষেত্রফল। ওই বস্তুর তলের ক্ষেত্রফল। ওই বস্তুটা যদি বৃত্তাকার আকৃতির হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল বসবে। বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত, পাই আর স্কয়ার। যদি আয়তাকার হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে চাপ। এই সূত্র লাগবে, এবং এই সূত্রটাতে চাপ বের করব আমরা কোথায়, বায়ুতে না পানিতে? এটা বায়ুতে চাপ। কিসে, বায়ুতে চাপ। তাহলে বায়ুতে চাপ হয়েছে পি সমান এফ বাই এ, এটা একটা সূত্র। এখন চাপটা কার কার উপর নির্ভর করে, দেখো এই প্রেসার বা চাপটা বলের সাথে একটা সম্পর্ক আছে, ক্ষেত্রফলের সাথে একটা সম্পর্ক আছে। বলের সাথে চাপের সম্পর্ক সমানুপাতিক। বল যত বেশি হবে চাপ তত বেশি হবে। আবার বলতেছি, বল যত বেশি হবে চাপ তত, আবার ক্ষেত্রফল যত কি হবে, বেশি হবে, চাপ তত কম হবে। ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। তার মানে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি মনে রাখবা, যখন তোমাকে সর্বোচ্চ চাপ বের করতে বলবে পি ম্যাক্স হবে এফ ডিভাইডেড বাই এ মিনিমাম, সর্বনিম্ন ক্ষেত্রফল। আবার যখন তোমাকে বলবে পি মিনিমাম, সর্বনিম্ন চাপ, তখন তুমি দিবা এফ ডিভাইডেড বাই এ ম্যাক্সিমাম। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমি চাপের কথা বললাম, এটা কিসে, বায়ুতে। কিসে, বায়ুতে চাপ। এবার আমরা আসি পানিতে চাপ। পানিতে চাপটা আমরা বের করব। পানিতে চাপটা কিভাবে বের করবে একটু খেয়াল করো, সূত্রগুলা কিন্তু মাথায় রাখা লাগবে আমাদের। পানিতে চাপ, তো ধরো কোনো একটা বস্তুকে তুমি পানিতে রাখলা। একটা বস্তুকে আমি পানির একটা সিলিন্ডার আকৃতির একটা পাত্র নিলাম, এর মধ্যে কোনো একটা বস্তু আমি পানিতে রাখবো। যে বস্তুই তুমি পানিতে রাখবা, ধরো তুমি এই যে এই টাইপের একটা বস্তুকে পানিতে রাখলাম, যেহেতু পানি আছে, মনে রাখবা এই বস্তুটা পানির উপর একটা বল প্রদান করে, করে কিনা? পানির উপর যে প্রযুক্ত বল, সেই বলটা ধরো আমি লিখলাম এফ। পানির উপর প্রযুক্ত বল। কোন একটা বস্তু তুমি যে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছো বা বসে আছো, তুমি কিন্তু আমি যেখানে দাঁড়াইছি আমিও কিন্তু মাটির উপর একটা বল প্রয়োগ করছি, করছি না? করি নাই? কতটুকু বল প্রয়োগ করছি বলতো? হ্যাঁ, ওজনের সমান। মানে তুমি তোমার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করবা মাটির মধ্যে লম্ব বরাবর। ইভেন তুমি যে কোনো বস্তু যেই মেজের মধ্যে রাখো, ওই বস্তুটা তার ওজনের সমপরিমাণ বল ওই মেজের মধ্যে প্রয়োগ করে কিনা বলতো? করে না? তাহলে আমি এই বস্তুটা রাখলাম, সে তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করছে পানির মধ্যে। মানে বস্তুটা পানির উপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে কতটুকু, mg এর সমান। এর আগে আমাদেরকে একটু ঘনত্ব সম্পর্কে আমরা যদি জানি, ঘনত্ব, তোমরা ঘনত্বের সূত্র নিশ্চয়ই পড়ছো। ঘনত্ব, ঘনত্ব কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, রো ইকুয়াল টু এম বাই বি। এই সূত্রটা আমাকে জানতে হবে। কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব কি দ্বারা প্রকাশ করি, রো। রো ইকুয়াল টু কত, এম বাই বি। এম কি বলতো, কথা বলো না কেন তোমরা? এম কি, বস্তুর
বি কি আয়তন, এম মাস মানে ভর আর বি ভলিউম মানে আয়তন। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এম বি এর ঘরে এ আর এইচ লিখতে পারো, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। যাই হোক, ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে তো আয়তনই হয়। তাহলে কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলি আমরা, ঘনত্ব বলি। তাহলে আর আর গুণ করলে এম ইকুয়াল টু কত হবে বলতো, রো বি। এম ইকুয়াল টু কত হবে, তাহলে আমি যদি এখানে এম এর ঘরে রো বি বসাই, রো আর বি বসাই, সাথে আছে কত জি। আবার দেখো এই যে বলছিলাম বি এর ঘরে এ এইচ, বি এর মান কত, এ রো এর রো, বি এর ঘরে বসাতে পারি এ এইচ, সাথে কত বলতো জি। তাহলে কি দাঁড়ায় বলতো, এ এইচ রো জি। এটা হচ্ছে একটা বস্তু পানির উপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, কি সমস্যা, যে কোনো একটা বস্তু পানির উপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে এ এইচ রো জি, পানির উপর যে প্রয়োগকৃত বল। এবার আমি পানিতে চাপ বের করব, চাপ বের করার সূত্র আমরা জানি পি সমান কত বলতো, এফ বাই ই। এফ এর মানটা এখন তুমি কত পাইছো, এফ এর মানটা কত পাইছো, এ এইচ রো জি, নিচে কত এ, এ আর এ কাটতে পারো, তাহলে থাকে কত বলতো, এইচ রো জি। এটা কিসের মান, প্রেসার বা চাপের মান। কোথায় বলতো, কোথায়, এটা পানিতে, কোথায়, কোথায় পানিতে। তো পানিতে যে প্রেসারটা বা চাপটা সেটা তাহলে কার কার উপর ডিপেন্ড করতেছে, দেখো প্রথমত পানির গভীরতা, এস মানে কি গভীরতা। কার গভীরতা, বস্তুর উচ্চতা না পানির গভীরতা, কোনটা বুঝাবো আমরা এটা দিয়ে, তোমরা কি সববার মুখ বন্ধ করে ফেলছো, এই এসটা আমরা কোনটা বুঝাবো, বস্তুর উচ্চতা বুঝাবো না পানির গভীরতা বুঝাবো, পানির গভীরতা, পানির গভীরতা। আর এই রোটা কি ঘনত্ব, রোটা কি ঘনত্ব। এই ঘনত্ব কার ঘনত্ব, বস্তুর ঘনত্ব না তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। আর জিটা তো সবাই জানোই, জি হচ্ছে 9.8। এই রো হচ্ছে তরলের ঘনত্ব, কার ঘনত্ব, তরলের ঘনত্ব। আর এইচ হচ্ছে উচ্চতা, কার উচ্চতা, তরলের উচ্চতা। তার মানে এখন দুইটা সূত্র পাইলাম আমরা চাপের, একটা বায়ুতে একটা পানিতে, একটা বায়ুতে আর একটা কি পানিতে। তাহলে এখন বলো বায়ুতে, বায়ুতে চাপটা আমি একটু রিভিউ করি। বায়ুতে চাপ রয়েছে পি সমান এফ বাই এ, এফ বাই এ। এ এফ এর করে কত কিছু হতে পারে, এফ এর করে হতে পারে এম জি, এ এর করে হতে পারে পাই আর স্কোয়ার, কিংবা এম জি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিংবা এম জি দৈর্ঘ্য স্কোয়ার মানে বাহু স্কোয়ার, এটা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুতে চাপ। এরপরে আমি শিখছিলাম সর্বোচ্চ চাপ পি ম্যাক্স এরটা, পি ম্যাক্স এফ বাই কত এ মিনিমাম। এরপরে পড়ছিলাম পি মিনিমাম সর্বনিম্ন চাপ, এফ ডিভাইডেড বাই কত এ, কথা বলো ম্যাক্সিমাম। এরপরে আমরা পানিতে চাপ পড়ছি, পানিতে চাপ পি সমান কত এইচ রো জি, এইচ রো জি, পানিতে চাপ এইচ রো জি। কথা কি ক্লিয়ার, এই পর্যন্ত কারো কোনো কথা আছে, সবাই আমরা বুঝছি, ফাইন। এবার আসো প্লবতা জিনিসটা কি। দেখো আমরা জানি কোনো একটা বস্তু পানিতে যদি আমি রাখি, তাহলে ওই বস্তু পানির উপর একটা বল প্রয়োগ করে, সেটা কোন দিকে, নিচের দিকে, কোন দিকে, নিচের দিকে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি প্রত্যেকটা ক্রিয়ারই সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে পানিও তো তার উপর একটা উপরের দিকে একটা বল প্রয়োগ করে, করে কিনা। তো এখন একটা বস্তুকে পানিতে রাখার ফলে কখনো কখনো আমরা দেখি যে কোনো বস্তু পানিতে ডুবে যাচ্ছে, আবার কোনো বস্তু পানিতে ভেসে আছে বা ভাসে। ভাসা বা ডুবার ক্ষেত্রে কয়েকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, যে বস্তু কি পানিতে ভাসবে নাকি পানিতে ডুববে, এটা আমরা দুইটা জিনিস কম্পেয়ার করে আমরা বুঝি। এক, ঘনত্ব দিয়ে বুঝি আমরা, কি দিয়ে, ঘনত্ব। কিছুক্ষণ আগে আমি ঘনত্বের সূত্র লিখছিলাম, ঘনত্ব রো, রো ইকুয়াল টু কত বলতো, এম বাই বি, এম বাই বি। তাহলে এই রোটা হচ্ছে ঘনত্ব, রোটা কি, এই রোটা আমি আরেক জায়গায় আরেকটা চ্যাপ্টারে পড়ছি, বলতো কোন চ্যাপ্টারে রো দেখছো, রো তো ঘনত্ব বোঝায়, আরেক জায়গায় রো আছে, ওই রোটা কি মনে পড়ে কিনা দেখো তো, ওই আর ইকুয়াল টু রো এল বাই এ, ভুলে গেছো। এ আর কি রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল, এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, রো কে আপেক্ষিক রোধ। বাট এইখানে রোটা কি ঘনত্ব। কিছু কিছু পদার্থের ঘনত্ব তোমার বইতে দেওয়া আছে, মুখস্থ করবা। যেমন বায়ুর ঘনত্ব 1.2
0.27। কর্কের ঘনত্ব 250। কাঠের ঘনত্ব 400 থেকে 500 কাঠের ঘনত্ব। কেরোসিনের ঘনত্ব 800। মানবদেহের ঘনত্ব কত? 990। বরফের ঘনত্ব 920। তারপরে পানির ঘনত্ব কত? 1000। তারপরে সমুদ্রের পানির ঘনত্ব সেটা কত? 1025। তারপরে আমরা গ্লিসারিনের ঘনত্ব 1260। লোহার ঘনত্ব 7800। পারদের ঘনত্ব 13600। স্বর্ণের ঘনত্ব 19300। এই ঘনত্বগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। এই যে ঘনত্বগুলো আমি লিখছি বইয়ের মধ্যে দেওয়া আছে, কয়েকটা মিসিং থাকতে পারে, বাট আমাদের ঘনত্বগুলো জানতে হবে। তো আমরা ঘনত্বের বেসিক ফর্মুলা পেয়েছিলাম ρ = m/b। আমরা ভরের একক কি জানি বলতো? কেজি। আর আয়তনের একক হচ্ছে ঘন মিটার। দ্যাটস ওয়াই এই ঘনত্বের একক হবে কেজি পার মিটার কিউব। এরকম কেজি মিটার ইনভার্স 3 বা কেজি পার মিটার কিউব। কার ঘনত্ব? তোমাদের বইতে অনেক সময় ঘনত্বের এককটা এরকম করে দেওয়া থাকবে গ্রাম পার সিসি। যেমন পানির ঘনত্ব দেওয়া থাকবে এরকম 1 গ্রাম পার সিসি। এটা অনেকে বোঝে না এটা কি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার। সিসি কি? কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। পানির ঘনত্ব কিভাবে 1 গ্রাম পার সিসি থেকে 1000 হইল, এটাও আমাদের একটু জানা দরকার। দেখো পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি। দেখো সাধারণত এখানে 1 গ্রাম রে কিলোগ্রাম বানাইলে আমরা কি করি? 1000 দিয়ে ভাগ করে ফেললাম। যেহেতু গ্রামে আছে এটা কিলোগ্রামে নিয়ে নিলাম। আর সিসি কিউবিক সেন্টিমিটার আছে আসলে কোথায়? নিচে। সেন্টিমিটারে বানাবো কি আমরা? মিটার। 1 সেন্টিমিটার আর 1 মিটারে 100 সেন্টিমিটার। তাহলে তুমি যদি এই সেন্টিমিটারটা কিন্তু কোথায় আছে বলো তো? নিচে না? নিচের সেন্টিমিটারকে মিটার বানাইলে উপরে দেওয়া লাগবে। উপরে আমি 1টা সেন্টিমিটারে 1টা মিটার বানাইলে 100 দেওয়া তুমি ভাগ করতাম। সেন্টিমিটার এখানে কয়টা? 1টা 2টা 3টা। 3 বার 100 দিয়ে ভাগ করবা। এখন যেহেতু নিচে আছে দিতে হবে উপরে। উপরে 3 বার 100 দাও। 100। তাহলে কেজিটা অলরেডি গ্রাম হয়ে গেছে, ঘন সেন্টিমিটার ঘন মিটার হয়ে গেছে, এরকম ঘন মিটার হয়ে গেছে। তখন তুমি দেখো 1 2 3 কাটা গুণ করলে দেখবে 1000 পাবা। কি পাবা? 1000। এটা হয়ে গেল কি? কেজি মিটার। তার মানে আমরা বুঝলাম তোমাদের বইতে যে মানগুলা গ্রাম পার সিসিতে দেওয়া, জাস্ট ওই মানগুলোর 1000 দা গুণ করে দিলেই তুমি কেজি পার মিটার কিউবে নিয়ে আসতে পারবা ঘনত্বটাকে। তাহলে ঘনত্ব জিনিসটা দিয়ে আমরা আর কি বুঝি? এই যে আমি বললাম পানির ঘনত্ব 1000, এই কথাটা দিয়ে তুমি আসলে কি বুঝো? পানির ঘনত্ব 1000 মানেটা কি? এই সংজ্ঞা থেকে আমরা আসবো যে ঘনত্ব ρ = m/b। একক আয়তনের ভর ভালো করে বুঝো। ঘনত্বের সংজ্ঞা হইছে একক আয়তনের ভর। পানির ঘনত্ব 1000 মানে বুঝি কি? আমি যদি একটা বাক্স তৈরি করি 1 ঘনমিটার আয়তনের, এই একটা বাক্স তৈরি করলাম যার আয়তন 1 ঘনমিটার, মানে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থটা 1 মিটার, উচ্চতাটাও 1 মিটার। তাহলে টোটাল এটার আয়তন কত বলতো? 1 ঘনমিটার। এই 1 ঘনমিটার আয়তনের একটা বাক্সের মধ্যে পানি রাখা যাবে 1000 কেজি। পানি রাখা যাবে কত কেজি? আমার সাথে কথা বলো। পানি রাখা যাবে কত কেজি? কিসের পানি? সাধারণ পানি। আমি যদি সমুদ্রের পানি রাখি তাহলে 1025 কেজি রাখা যাবে এই বাক্সটার ভিতরেই। সেম আয়তনের বাক্স, মানে 1 ঘনমিটার আয়তনের বাক্সে সমুদ্রের পানি রাখা যাবে কত কেজি? কেরোসিন রাখা যাবে 800 কেজি। কেরোসিন কত কেজি রাখা যাবে? সেম আয়তনের বাক্সের মধ্যেই। এরপরে কাঠ রাখা যাবে 400 থেকে 500 কেজি, কারণ কাঠের সকল কাঠের ঘনত্ব সেম না। এই যে এখানে কাঠটা, এটার ঘনত্ব কম, আবার দেখো এটার ঘনত্ব আরো কম, আর লোহা কাঠের ঘনত্ব অনেক বেশি, ঠিক না? তো ঘনত্ব কাঠের ক্ষেত্রে ভেরি করে, এই জন্য 400 থেকে 500 দেওয়া। সেম আয়তনের বাক্সের মধ্যে যদি আমি পারদ রাখি, পারদ তো এক ধরনের তরল, ওই যে থার্মোমিটারে আমরা ব্যবহার করি, ব্যারোমিটার, থার্মোমিটার, এগুলোর মধ্যে আমরা পারদ ব্যবহার করি। ওই পারদ রাখা যাবে 13600 কেজি। সেম আয়তনের এই বাক্সটার ভিতরেই পারদ রাখা যাবে কত কেজি বলো? লোহা রাখা যাবে 7800 কেজি এই বাক্সের ভিতরেই। এই বাক্সের ভিতরে স্বর্ণ রাখা যাবে 19300 কেজি। এটা কল্পনাও করতে পারি না আমরা। 19300 কেজি স্বর্ণ ভাবা যায়?
স্বর্ণের দাম যেই যদি এখন একটু কমছে, স্বর্ণ এই যে এক ভরি স্বর্ণ কত গ্রাম জানো নি তোমরা? স্বর্ণ এক ভরি মাত্র 11.664 গ্রাম। 11.664 গ্রাম স্বর্ণ এক ভরি, যেটার দাম এখন প্রায় 2 লক্ষ প্লাস। 11 গ্রাম, আরে 11 গ্রাম কত দূর হইব? অল্প। এই যে এখান থেকে আমি কাটটা দিলাম, এতটুকুই 11 গ্রাম হয়ে গেছে। এই স্বর্ণটার দাম কত? 2 লাখ। আর আমি বলছিলাম 19,300 কেজি এই বাক্সের ভিতরে, এমন এক বাক্স স্বর্ণ হইলে সারা জিন্দেগি বৈশা খাওয়া যাবে। মানে কি বলবো, সারা জিন্দেগি বলতে আমার জিন্দেগি না, আমার নাতিপতি 14 গোষ্ঠী। কারণ 19,300 কেজি বাবা যায়, স্বর্ণের ঘনত্ব 19,300। মানে কি এই বাক্সর ভিতরে আমি প্রায় 19,300 কেজি স্বর্ণ আমি রাখতে পারবো। তাহলে এখানে যতগুলা পদার্থের কথা বলছি, সবচেয়ে বেশি ঘনত্বের পদার্থ কিন্তু স্বর্ণ। গ্লিসারিন রাখা যাবে 1260 কেজি, এটার ভিতরে গ্লিসারিন রাখা যাবে। কেরোসিন রাখা যাবে 800 কেজি। এই জন্য আমরা ঘনত্বটাকে বলি একক আয়তনের ভর। ওই আয়তনের ভিতরে যে পরিমাণ ভর তার থাকে সেটাই তার ঘনত্ব বোঝায়। তাহলে আমরা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে কোন একটা বস্তুকে আমি পানিতে ছেড়ে দিব বা কোন একটা তরলে ছেড়ে দিব, ওই তরলের ঘনত্বটা আমাকে জানতে হবে। যেমন কিছু তরলের ঘনত্ব আমরা জানি, যেমন পানির ঘনত্ব আমরা জানি কত বলতো, কত পানির ঘনত্ব? 1000। সমুদ্রের পানির ঘনত্ব? আচ্ছা বরফের ঘনত্ব কত? 920। তুমি কি খেয়াল করছো? অনেকের কাছে মনে হবে স্যার পানির থেকে বরফ তো একটু কঠিন, শক্ত, একটু ঘন, মানে এর ঘনত্ব মনে হয় বেশি। কিন্তু আসলে কি বরফের ঘনত্ব বেশি? বরফের ঘনত্ব কম। বরফের ঘনত্ব 920। বরফের ঘনত্ব কত? আর পানির ঘনত্ব কত? 1000। তাহলে বরফ কি পানিতে ভাসে না ডুবে? ভাসে, মানে প্রায় নিমজ্জিত অবস্থায়, সম্পূর্ণ বা একদম আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। 1000 ভাগের এই যে বরফের ঘনত্ব 920, এটা দিয়ে আমরা কি বুঝি? কতটুকু ভাসে আর কতটুকু ডুবে। 1000 ভাগের 920 ভাগ পানির নিচে থাকে আর বাকি 80 ভাগ পানির উপরে থাকে। 1000 ভাগের 80 ভাগ। এই যে মনে করো পানিটা, বরফটা প্রায়টাই পানির কি থাকে? নিচে থাকে, এরকম। এটা পানির নিচে আছে মনে করো, এটা এইভাবে ভাসে। 1000 ভাগের 920 ভাগ, এটা হচ্ছে 920। এই ভাগটা হচ্ছে কি 920। এই 920 ভাগ থাকে কোথায়? পানির নিচে। আর মাত্র 80 ভাগ থাকে কোথায়? পানির উপরে। মানবদেহের ঘনত্ব 900 কত? 90। তো তার মানে 1000 ভাগের 990 ভাগ আমরা পানির মধ্যে থাকি, ডুবে যাই, আর মাত্র 1000 ভাগের 10 ভাগ পানির উপরে থাকে। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার মানুষের ঘনত্ব যদি 920 হয়, হ্যাঁ, আর তাহলে কিভাবে এটা, মানে মানুষ পানিতে ভাসে, ডুবে ডুবে না কেন, বা ডুবে কেন? কি আবার কোথাও তাহলে যেটা বললাম আমরা, দেখো বরফের ঘনত্ব কত? 920। আর মানবদের ঘনত্ব কত? 990। এরপরও আমরা পানিতে ডুবে যাই কেন? প্রশ্ন আমার এটা। পানিতে আমরা ডুবে যাই না, মানুষ মারা যায় না পানিতে? কারণ তুমি যে ভাসো, কিভাবে ভাসো খেয়াল করো। দেখবা অনেকে আমরা পানিতে যারা সাঁতার কাটি, পানিতে যেভাবে একদম নিজেরা ছেড়ে দিই একেবারে, তাহলে দেখবা যে আমরা একদম চুলগুলা পর্যন্ত একটু খালি বাইসা রয়েছে, আর বাকি পুরোটাই কি পানির নিচে। ধরো এই পর্যন্ত পানির নিচে। এখন তুমি শ্বাস প্রশ্বাস নেবে এই দিক দিয়া, কারণ এতটুকু পানির নিচে থাকলে, এমনি বাইসা থাকলে তোমার এই বাইসা থাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, তো ডুবে যাইবা। তবে দেখো একটা জর্ডানের একটা সাগর আছে, ডেড সি বলে, বা মৃত সাগর, ওইখানে মানুষ বাইসা থাকতে পারে। ওইখানে মানুষ ডুবে না, কেউ ডুইবা মারা যায় না ওইখানে, কারণ মানুষ এখানে বাইসা থাকে, পানির মধ্যে শুয়ে শুয়ে বই পড়তে পারে। বুঝছো? শুয়ে আছে আর কি, কোনো রকম। দেখবা যে একদম হাঁস যেভাবে পানিতে বাসে, মানুষ এভাবে পানিতে বাসতেছে। কেন জানো? কারণ ওই জর্ডান বা মৃত সাগর, এটার তো একটা কাহিনী আছে, তোমরা জানো নি কাহিনীটা? জানলে ভালো। তাহলে ওই সাগরের পানিগুলা এতটা অপদ্রব্য মিশ্রিত, যেখানে পানির ঘনত্ব স্বাভাবিক পানির ঘনত্ব থেকে অনেক গুণ বেশি, যার কারণে মানুষ ওইখানে কি ভাসে। কারণ মানুষের ঘনত্ব তো মাত্র 990, আর পানির ঘনত্ব কি 1000। কিন্তু পানির ঘনত্ব যদি মনে করো ওইখানে 5000 হয়, তাহলে তুমি 5000 ভাগের 990 ভাগ পানির নিচে থাকবে, মানে বেশিরভাগই বেশি আছে।
এই জন্য ওইখানে আমরা কি ভাসতে পারি, মানুষ ভাসতে পারে। তাহলে আমরা ঘনত্বটা মুখস্থ করব। এখন মনে করো কোনো একটা বস্তুকে আমি পানিতে ছেড়ে দিলাম, ধরো এই বস্তুটা আমি পানিতে ছেড়ে দিলাম, সে কি পানিতে ভাসবে নাকি ডুববে, আমরা পানি আর এই বস্তুর ঘনত্ব কম্পেয়ার করে বুঝবো। ধরো এই বস্তুর ঘনত্ব 1100, ঘনত্ব কত রে, আমি পানিতে ছেড়ে দিলাম, তো বোঝা গেল বস্তুর ঘনত্ব 1000 আর পানির ঘনত্ব 1000 আর বস্তুর ঘনত্ব কত 1100, তাহলে অবশ্যই বস্তুর ঘনত্বটা কি বেশি। যার ঘনত্ব বেশি সে থাকবে নিচে, যার ঘনত্ব বেশি সে থাকবে কোথায়, নিচে, আর যার ঘনত্ব কম সে থাকবে কোথায়, উপরে। তো যার কারণে এটার বস্তু, এটার ঘনত্ব কত 1100, এটা পানির নিচে থাকবে, পানি থাকবে উপরে, তথা পানিতে ডুবে গেছে সে। বাট এটার ঘনত্ব যদি 800 হইতো, 700 হইতো, 400 হইতো, তাহলে পানির ঘনত্ব যেখানে 1000, এটার ঘনত্ব কত 700 বা 800, তাহলে কি হবে, এটা আলটিমেটলি উপরের দিকে থাকবে, মানে সে ভাসবে, সে কি ভাসবে। আচ্ছা গেল এটা। এবার আমরা আসি, ঘনত্ব বোঝানো হলো, আমরা ওই যে প্লবতার কথা বলতেছিলাম, যে কোনো একটা বস্তুকে ধরো আমরা পানিতে দিলাম, এর একটা সিলিন্ডার একটা পানিপূর্ণ সিলিন্ডার, এটার ভিতরে আমি আরেকটা বস্তু নিমজ্জিত করলাম, এরকম ভাবে আরেকটা বস্তু নিমজ্জিত করলাম, এই টাইপের একটা বস্তুকে নিমজ্জিত করলাম। খেয়াল করো সবাই, পানির যে লেয়ারটা আছে, ধরো পানি আছে এই পর্যন্ত, পানি পূর্ণ আছে এটার মধ্যে, তুমি বুঝবা যে পানির এখান থেকে পানির উপরিতল থেকে সিলিন্ডারের উপরিতলের গভীরতা হয়েছে H1, কথা বুঝছো তোমরা, পানির উপরিতল থেকে সিলিন্ডারের উপরিতলের গভীরতা কত H1। আবার এখান থেকে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত নিম্নতলের গভীরতা সেটা কত H2। H1 হচ্ছে এই জায়গাটা, H2 হচ্ছে এই জায়গাটা, আমি যদি H2 থেকে H1টা বাদ দেই তাহলে আমি পাবো মূলত সিলিন্ডারের উচ্চতা H ইকুয়াল টু কত বলো তো, তোমরা বলো H2 মাইনাস H1। তো এইখানে যে সিলিন্ডার একটা তল দেখতেছো, এটা কিন্তু সমবৃত্ত ভৌমিক ব্যালন বা সিলিন্ডার, দুইটা তলার ক্ষেত্রফল সেম, দুইটার তলার ক্ষেত্রফল কি সেম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইটার ক্ষেত্রফল যদি a হয়, এই তলার ক্ষেত্রফল যদি a হয়, তাহলে এই তলার ক্ষেত্রফল কত, এই তলার ক্ষেত্রফল কত বলো a, সেম। এখন এইটার উপর এই বস্তুটা পানির উপর একটা বল প্রয়োগ করবে, সেটা F1, পানি এটার উপর একটা বল প্রয়োগ করবে ঊর্ধ্বমুখী, সেটা কত F2। আমি কিছুক্ষণ আগে বলের সংজ্ঞা পড়ছিলাম, বল F সমান কত ছিল, A H রো G। এখন আমি যদি F1টা বের করি, এই দিক থেকে F1টা বের করি, তাহলে F1টা কত হবে বলতো, A H1 রো G, H1 রো G, নিম্নমুখী। F1টা কোনমুখী, নিম্নমুখী, এই মুখী। F2, এখান থেকে F2টা যদি বের করি তাহলে F2 হবে কি বলতো, A H2 রো G, এবং এটা কোনমুখী, ঊর্ধ্বমুখী, কোনমুখী, ঊর্ধ্বমুখী। এখন আমি যদি ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বের করি, ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল, সেটা আমরা বের করব কিভাবে, এই ঊর্ধ্বমুখী লব্ধি বল সেটা হবে F2 মাইনাস F1। মানে ঊর্ধ্বমুখী লব্ধি বল মানে কি, ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা বিয়োগ করবা। আবার যদি বলতাম নিম্নমুখী লব্ধি বল, তাহলে নিম্নমুখী বল থেকে ঊর্ধ্বমুখী বলটা বিয়োগ করতাম, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল F2 মাইনাস F1। এবার তোমরা বলো F2 এর মান কত, A H2 রো G মাইনাস A H1 রো G, কি কমন যায়, A কমন যায়, রো কমন যায়, G কমন যায়, থাকে কত H2 মাইনাস H1। আর H2 মাইনাস H1 এর মান কত রে, কত এই যে দেখো H2 মাইনাস H1 মানে হচ্ছে কত H, তাহলে সাজায় লেখলে কি দাঁড়াচ্ছে A H রো G, এইটা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল, যার আরেক নাম প্লবতা, আরেক নাম কি প্লবতা, কি এটা প্লবতা। তাহলে যদি আমাকে কেউ প্রশ্ন করে প্লবতার সূত্র কি, তাহলে আমি বলবো A H রো G, প্লবতার সূত্র কি A H রো G। এখন আসো, এটা কি ক্ষেত্রফল কার, যে বস্তুটাকে পানিতে নিমজ্জিত করবা তার তলার ক্ষেত্রফল। এস কি ওই বস্তুর উচ্চতা, পানির গভীরতা কিন্তু এখানে না, এটা কার উচ্চতা, বস্তুর উচ্চতা। আবার এ আর এস দুইটা মিললে হবে বি, এ আর এস মিললে কি বি, বি রো জি, বি রো জি। তাহলে কথা বুঝছো, বিটা কি ভলিউম মানে আয়তন, বিটা কি
ভলিউম বা আয়তন, বি হচ্ছে ভলিউম বা আয়তন। তাহলে বিটা আয়তন, কার আয়তন? কথা বলো, কার আয়তন? বস্তুর আয়তন। তাহলে বস্তুর আয়তন হচ্ছে বি। রো হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব? কার? তরল, পানি হোক বা অন্য যে কোনো তরল হোক, সেই তরলের ঘনত্ব জি অভিকর্ষ ত্বরণ। তাইলে আমি বলো আমরা আরেকটু রিভিউ করি, যে প্লবতার কথা বলতেছি আমরা, প্লবতার সূত্র আমরা কি পাইলাম বলতো? এ এস রো জি অথবা বি রো জি। তো আর্কিমিডিস বলছে কোনো একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, ওই ঊর্ধ্বমুখী বলের নাম হচ্ছে প্লবতা। তুমি একটা বস্তুকে যখন তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে কি করবা? নিমজ্জিত করবা, তাহলে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপরে একটা কি প্রয়োগ করবে? ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বলের নাম কি? প্লবতা। প্লবতার সূত্র কি? এ এস রো জি অথবা ভি রো জি। ওকে, দেখ কার সূত্র গেল? প্লবতার সূত্র গেল। আবার একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ছেড়ে দিলে ওই বস্তুটা ওই তরল বা বায়বীয় পদার্থে কিছু পরিমাণ ওজন হারায়, তার ওজন হারায়। ওই হারানো ওজন কার সমান? প্লবতার সমান। তার মানে আমি কিন্তু হারানো ওজনও বলতে পারি। কেমনে এই হারানো ওজনটা? দেখো, রো আর বি এর মিললা এম, এম ইকুয়াল টু রো বি, সাথে কত জি, আর এম জি ইকুয়াল টু কি ডব্লিউ। ডব্লিউ মানে কি? ওজন। ওজনটা কার ওজন? হারানো ওজন। কার ওজন? হারানো ওজন। কি হারানো ওজন? একটা বস্তুকে পানিতে রাখলে সে কিসের ওজন হারায়? একটা বস্তুকে পানিতে রাখলে এই বস্তুটা পানির মধ্যে, দেখো আমি পানিতে, আমি এখন যেখানে আমার ওজন যতটুকু, পানিতে যদি নামি আমার ওজন কিছুটা কমে যাবে, কারণ আমি পানিতে নামার ফলে আমি কিছু পরিমাণ পানি, ওই আমি নামার ফলে আমার আয়তনের সম পরিমাণ পানি এখান থেকে ভ্যানিশ করে দিছি। তাহলে যে পরিমাণ পানি আমি ভ্যানিশ করলাম, সেই পানির ওজন যত, সেই ওজনটা আমি হারাইছি। অর্থাৎ এই হারানো ওজনটা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটা আর্কিমিডিস প্রমাণ করছে, এই জন্য এটা আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, অর্থাৎ একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তু কিছুটা ওজন হারায়। ওই হারানো ওজনটা কার সমান? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান অথবা প্লবতার সমান। প্লবতার সমান গেল এটা। এগুলো আমরা আগে আলোচনা করছি, শুধু স্মরণ করাচ্ছি। তারপরে দেখো পিস্টন। পিস্টনের কথা মনে আছে তোমাদের? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা একটা ছোট পিস্টন। ধরো এটা একটা পিস্টন, এটা ছোট, আর এটা বড় একটা পিস্টন। এই পিস্টনের ক্ষেত্রফল A1, কথা বুঝছো? এটার পিস্টনের ক্ষেত্রফল কত? এটার থেকে এটা একটু বড়, তো এটার ক্ষেত্রফল A2। হ্যাঁ, এখন এইটার মধ্যে এরকম একটা পিস্টন, সিলিন্ডার আর কি, সিলিন্ডার, এটা সিলিন্ডার, এটা সিলিন্ডার, সিলিন্ডার, এটা ক্ষেত্রফল A1, এই সিলিন্ডারের ক্ষেত্রফল A2। এখানে একটা পিস্টন লাগানো আছে। এই পিস্টনের উপর আমি একটা বল প্রয়োগ করলাম, সেটা কত? F1। এত করে পিস্টনটা ধরে এদিকে নেমে আসলো, x1 আর কি, এটা যতটুকু নিচে নেমে আসলো x1 বা L1 ধরতে পারো। তো এতে করে এই পিস্টনটা নিচের দিকে নামার কারণে এইটা কিন্তু এই পিস্টনের উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে কিনা বলো তো? সেটা কত? F2। এটা যদি নিচে নামে এটা উপরে উঠবে, এটা নিচে নামলে এটা কোথায় উঠবে? উপরে উঠবে। তুমি যে এইটার উপর খেয়াল করো, এইটার উপর দিয়ে একটা প্রেসার দিছো, চাপ দিছো, সেই চাপটা কত? P1। সেই চাপটা কত? P1টা কত? F1 বাই A1। এই চাপটা গিয়ে এখানে অনুভূত হবে। এটার উপরে যে প্রেসারটা সেটা কত? F2 বাই A2। এবং এই দুইটাকে যদি আমরা, এই চাপটা এখানে আসে, মানে আমি যদি বলি P1 আর P2 দুইটা সমান, তাহলে P1 দাঁড়াচ্ছে কত? F1 বাই A1। এখানে কি দাঁড়াচ্ছে বলতো? F2 বাই A2। সম্পর্কটা যদি আমরা F2 এর ঘরে F1 নিই, অর্থাৎ F2 ডিভাইডেড বাই F1, এখানে দাঁড়াচ্ছে A2 ডিভাইডেড বাই A1। এইটা হচ্ছে একটা সূত্র, মানে প্যাসকেলের বলবৃদ্ধিকরণ নীতি যেটাকে বলা হয়। অর্থাৎ তুমি যদি ছোট পিস্টন থেকে বড় পিস্টনটা 100 গুণ বড় হয়, ছোট পিস্টনে তুমি 1 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে 100 নিউটন বল অনুভূত হবে, যদি বড় পিস্টনটা ছোট পিস্টন থেকে 100 গুণ বড় হয়। আবার বড় পিস্টন যদি ছোট পিস্টন থেকে 10 গুণ বড় হয়,
বড় পিস্টনে 1 নিউটন বল প্রয়োগ করলে ছোট পিস্টনে 10 নিউটন বল অনুভূত হবে। তাহলে আমরা এখানে পাইলাম F2/F1 A2/A1। ওকে, এখন এটা কি বলতো, এটা কি? এ বলে আয়তন, এ আয়তন, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের গড়ে তুমি এখানে এটাও বসাতে পারতা পাই R2 স্কয়ার, নিচে কত পাই R1 স্কয়ার, পাইয়ে পাইয়ে কাটা, তখন তুমি F2/F1 R2 স্কয়ার/R1 স্কয়ার। কিংবা তুমি এটা এভাবে লিখতে পারতা F2/F1 এখানে ব্যাস দিয়ে দিলে D2 স্কয়ার/D1 স্কয়ার। তাহলে দেখো F2/F1 এর অনেকগুলা সূত্র আমরা লিখছি। ওকে, এরপরে দেখো এই শোনো, এটার ক্ষেত্রফল ছিল A1, এটাতে বল প্রয়োগ করার ফলে এটা কতটুকু নিচে নামছে, এতটুকু নিচে নামছে কিনা বলো তো। এটা হচ্ছে আয়তন, এই অংশের আয়তন কত, এই অংশের আয়তন B1। এই B1টা আসলে কত A1 L1/x1, যেহেতু আমি x দিছি x দাও, A1 x1। এইটা যতটুকু নিচের দিকে নামলো মানে এইখানে যে পরিমাণ আয়তন অপসারিত হইলো, এই আয়তনটা এই দিকে যায় একটা জায়গা দখল করব, যে ক্ষেত্রে ক্ষেত্রফল x A2 আর এটার উপরের দিকে সরে যাবে কত x2। তাহলে ওইটার আয়তন যদি হয় B2, সেটা হবে A2 কত x2। মনে রাখবা এই B1 আর B2 কি সমান, তাহলে আমি লিখতে পারি B1 সমান কত B2। B1 মানে A1 x1 আর B2 মানে কত A2 x2। এটা একটা সূত্র। এরপরে তুমি খেয়াল করো, এই পিস্টনের উপর বল প্রয়োগ করছো কত, বলো আমার সাথে, বল প্রয়োগ করছো কত, তার সরণ করছে কত, তার উপর সম্পাদিত কাজ কত W1, সেটা হবে কত বলো F1 x1 F1। এবার এই পিস্টনের উপর ঊর্ধ্বমুখী বল কত, এটা উপরের দিকে সরণ করছে কত, তাহলে এই পিস্টনে সম্পাদিত কাজ কত W2, সেটা কত F2 x2। মনে রাখবা এই পিস্টনের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবা সব সময়, যে ছোট পিস্টনে সম্পাদিত কাজ আর বড় পিস্টনে সম্পাদিত কাজ সবসময় কি হবে, সমান হবে। মানে এই পিস্টনে যে পরিমাণ কার্য সম্পাদন হবে ওই পিস্টনে সমপরিমাণ কার্য সম্পাদন হবে, তথা W1 সমান W2। এটা কিন্তু তোমাকে জানতে চাইবে যে উভয় পিস্টনে কৃত কাজের পরিমাণ সমান কি না। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আমরা চলো এখানে কি কি সূত্র পাইলাম, আমি একটু সূত্রগুলো লিখি। যেমন আমরা প্রথম সূত্র পেয়েছি F2 বাই কত F1, বলো তোমরা এখানে কি লিখবো A2/A1, কিন্তু এটা তো এইভাবে লেখা যায় F2/F1, এখানে লেখা যাবে কত R2 স্কয়ার/R1 স্কয়ার, কিংবা F2/F1 এখানে লেখা যাবে D2 স্কয়ার/D1 স্কয়ার। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম যে A1 x1 সমান কত A2 x2। এরপরে আমরা পড়ছিলাম এটা হচ্ছে কি জানো, B1 সমান B2 থেকে আসছে। এরপর আমরা পড়ছিলাম W1 সমান কত W2, তার মানে আমরা লিখতে পারি F1 x1 সমান কত F2 x2। তাহলে আমি এখান থেকে একটু কম্পেয়ার করলে এটা F2 বাই কত, খেয়াল করো F2 বাই কত F1, আর এখানে লিখতে পারবো কত x1 বাই কত x2। তো এই F2/F1 তুমি খেয়াল করো F2/F1 এর গড়ে কি লেখা যায় A2/A1। তাহলে তুমি যদি এখানে এটা বসাইতা A2/A1, এখানে পাইতা কত x1, নিচে কত x2। এবার আর গুণ করে দেখো A2 x2 সমান কত A1 x1। ওই যেটা আসছে কিনা দেখো তো, এটা আসছে কিনা, আসছে কিনা, আসবে, কিছু করা নাই। এই যে এখানে যে সূত্রগুলা আমরা পাইলাম এই পিস্টন সংক্রান্ত, এটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি বেশি আসে। ঠিক আছে, আমরা আজকে সূত্রগুলো একটু দেখলাম। আগামী ক্লাসে আমরা অবশ্যই এটা সৃজনশীল করব, টাইপ ভিত্তিক আমরা সৃজনশীল করব। ঠিক আছে, তোমরা সূত্রগুলো একটু শিখে আইসো সবাই।